আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা তোরা? আজকে আমরা আমাদের ডে 41-এ চলে এসেছি, 41-এ। স্টার্ট বাই দ্য নেম অফ আল্লাহ। আজকে আমরা শিখব কাপল ওয়ার্ডস। আর কাপল ওয়ার্ডস থেকে কিভাবে আমরা হেড ওয়ার্ড পাবো। তাহলে আমাদের কি উপকার হবে? তাহলে আমাদের উপকার হবে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশনের জায়গায় একাধিক ওয়ার্ড থাকলে সাবজেক্ট এর ভার্ব হেড ওয়ার্ড অনুযায়ী ব্যবহৃত হয়। তাহলে আমরা সাবজেক্টের ভার্ব হেড ওয়ার্ড অনুযায়ী ব্যবহার করতে পারবো এবং অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশনের পার্টস অফ স্পিচ শনাক্ত করা যায়। কেননা অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশনের জায়গাগুলোতে কোন পার্টস অফ স্পিচের অবস্থান হয়ে আছে সেটা জানার পরে আমরা সেই পার্টস অফ স্পিচ অনুযায়ী নাউন হলে অবজেক্ট বলবো, নাউন না হলে তাকে এক্সটেনশন বলে দিব। এটা আমাদের ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ প্যাসিভ করার সময় অনেক কাজে দিবে। আমরা এখানে 4টা উদাহরণ লিখেছি। অন দ্য টপ, হি ইজ গোয়িং টু মার্কেট। তারপরে হচ্ছে দ্য ওয়ার্কিং ম্যান টুক রেস্ট, দ্য বিউটি অফ গার্লস ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ। এইবার আমরা এইখানে 3-4টা নোট রেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন, প্রেপোজিশন, আর্টিকেল সম্পর্কে ডে 30-এ আলোচনা করা আছে। তোরা চাইলে দেখে নিতে পারিস। তাহলে প্রিপোজিশন, আর্টিকেল বা মডিফায়ার, আবার মডিফায়ার না হচ্ছে ডিটারমিনার। প্রিপোজিশন, আর্টিকেল বা ডিটারমিনার এরা নাউন ছাড়া ইউজ হয় না, বিধায় এরা কখনো হেড ওয়ার্ড হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাপল অফ ওয়ার্ডস মানে 2 বা ততোধিক নাউন বা ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ পাশাপাশি বসলে একটি নাউনের মতো অর্থ দিলে তাকে কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড বলেছি আমরা। ডে 40-এ সেটা আলোচনা করা আছে। আবার 2 বা ততোধিক শব্দ এলোমেলো ভাবে বা কোনো নিয়ম ছাড়াই পাশাপাশি বসে একটি পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করলে, এখানে একটি নাউনের মতো অর্থ প্রকাশ করলে আর এখানে যে কোনো একটা পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করলে তাকে ফ্রেজ বলা হবে, যেটা আমরা ডে 17 বা 17-তে আলোচনা করেছি। তার মানে হচ্ছে সব নমিনাল কম্পাউন্ডই ফ্রেজ, বাট সব ফ্রেজ নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন না। এইখানে আমরা এবার দেখব যে 4টা উদাহরণ দেওয়া আছে। এগুলোকে সবগুলোকেই 2টা বা 3টা বা 4টা বা 5টা শব্দ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করার জন্য কাজ করে তখন তাকে কাপল ওয়ার্ডস বলে। আর ওই 2টা বা 3টা বা 4টা বা একাধিক শব্দের মধ্যে থেকে যে হেড ওয়ার্ড কোনটা সেটা জানাও আমাদের জরুরি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অন দা টপ, এটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে অন হচ্ছে প্রেপোজিশন, দি হচ্ছে দা হচ্ছে আর্টিকেল, আর হচ্ছে টপ হচ্ছে নাউন। তাহলে আমরা এইটাকে যদি এই রুলসের সাথে ম্যাচ করাই যে প্রেপোজিশন, আর্টিকেল বা ডিটারমিনার এরা নাউন ছাড়া ইউজ হয় না, বিধায় এরা কখনো হেডওয়ার্ড হয় না। তার মানে প্রিপোজিশন এখানে হেডওয়ার্ড হবে না। এখানে দা আর্টিকেল এর দাটা কখনোই হচ্ছে আর্টিকেল হিসেবে হেডওয়ার্ড হবে না। আর এইখানে পড়ে থাকলো নাউন। সো অন দা টপ এর হেডওয়ার্ড হচ্ছে টপ। এইটা বোঝা খুবই জরুরি, এইটা জানা লাগবে আমাদেরকে। এইটা জানলে আমরা অনেক গ্রামাটিক্যাল টপিকস সহজে সলভ করব। অনেক বড় বড় বাক্য ছোট ছোট করে ভেঙে চুরে শেখা আমাদের সুবিধার হবে।
এইগুলো আমাদেরকে ধৈর্য ধরে শিখতে হবে, আদারওয়াইজ আমরা ঝামেলায় পড়বো। এইখানে টপ কেন হচ্ছে যে এবার অন দা টপ, এই পুরা ব্যাপারটা যে অর্থ প্রকাশ করতেছে সেটা হচ্ছে একটু ওপরে, এইরকম অন দা টপ ওপরে। এটা কোথায়, হয়ার দিয়ে কোশ্চেন করে পাওয়া যাচ্ছে। এই জাতীয় ব্যাপার স্যাপার গুলা সাধারণত অ্যাডভার্ব হয়। সো এটা একটা ফ্রেজ। এইটা কিন্তু যদি অ্যাডভার্ব না হয়ে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটা নাউনের মতো কাজ করতো, তখন তাকে আমরা নমিনাল কম্পাউন্ড বলতাম। এই জন্যই বলতেছি যে দুই বা ততোধিক শব্দ যদি একটা নাউনের মতো অর্থ প্রকাশ করে তাহলে সেটা নমিনাল কম্পাউন্ড, আর অন্য যে কোনো পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করলে সেটা ফ্রেজ। হি ইজ গোয়িং টু মার্কেট, এখানে অবজেক্ট অংশে ভার্বের পরে, এটা এমনি জেনারেল, আর এখানে হচ্ছে ভার্বের পরে যে টু মার্কেট। এখানে প্রেপোজিশন এই রুলসে কখনোই হেডওয়ার্ড না, কারণ প্রেপোজিশন, আর্টিকেল বা ডিটারমিনার এরা নাউন ছাড়া ইউজ হয় না, বিধায় এরা কখনো হেডওয়ার্ড হয় না। ডিটারমিনার নিয়েও আমার আলোচনা করা আছে ইতিপূর্বে, আমার এই 41টা ক্লাসের মধ্যে একটু কষ্ট করে খুঁজবেন। এমনি আমি 2-3টা ক্লাস মেনশন করছি, তাতে করে আপনাদের ডিস্টার্ব হবে। তবুও আপনারা এই তথ্যগুলো আবার কোথায় পাবেন, এইটা আপনারা খুঁজে নিতে পারবেন, তাই আমি আর কি মেনশন করে দিয়েছি। এখানে টু মার্কেট, এইটা অ্যাকচুয়ালি কোথায়, হয়ার, অ্যাডভার্ব, ফ্রেজ এইরকম অর্থ প্রকাশ করতেছে। আর এই দুইটা শব্দের মধ্যে প্রিপোজিশন হেডওয়ার্ড না, নাউন হচ্ছে হেডওয়ার্ড। এই দ্য ওয়ার্কিং ম্যান টুক রেস্ট, এইখানে দ্য ওয়ার্কিং ম্যানের এইটার অর্থ হচ্ছে পরিশ্রমী মানুষ। কে হু দিয়ে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, এটা নাউন, এটা সাবজেক্টের কাজ করতেছে ভার্বের আগে, সো এটা একটা নমিনাল কম্পাউন্ড বলা যাবে। এখানে এই হচ্ছে দাটা হচ্ছে আর্টিকেল, ওয়ার্কিংটা হচ্ছে পার্টিসিপল, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এইটা বোঝার জন্য, খুব ভালো মতো বোঝার জন্য আমি ডে 37-এ আলোচনা করেছি। মেন ভার্ব প্লাস আইএনজি হলে জিরান্ট হয় না, পার্টিসিপল হয়। এই জাতীয় বিস্তারিত আলোচনা করা আছে ডে 37, আপনারা দেখে নেবেন, তোরাও দেখে নিবা। দ্য বিউটি অফ গার্লস ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, এখানে দ্য বিউটি অফ গার্লস, এখানে দেখেন 1 2 3 4টা। দা বিউটি, দা হচ্ছে আর্টিকেল, বিউটি নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, গার্লস হচ্ছে নাউন, প্লুরাল নাউন। এখানে ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, সৌন্দর্য বোঝাচ্ছে। দ্য বিউটি অফ গার্লস, একটা মেয়ে মানুষের সৌন্দর্য, সেইটা হচ্ছে যে এক সৌন্দর্য বোঝাচ্ছে, তাই গার্ল অ্যাডজেক্টিভ সেইটা, আর এইটা হচ্ছে ফ্রেজ অ্যাডজেক্টিভ। তাই যদি দুই বা ততোধিক শব্দ একটা নাউন বোঝাতে ব্যবহৃত হতো, এখানে একটা অ্যাডজেক্টিভ ভাইব তৈরি হচ্ছে। এটা যদিও যে তার সৌন্দর্যের একটা দিক হিসেবে নাউন হয়ে যাবে, কিন্তু সৌন্দর্যটাকে বোঝানোর জন্য এটা একটা দ্য বিউটি অফ গার্লস, এখানে একটা ফ্রেজ ইউজ হয়েছে। আর এইটা যখন সৌন্দর্যের দিক বোঝাবে তখন সেটাকে নাউনও বলা যাবে। এই নাউনের জায়গা থেকেই আসলে ইজ এর পূর্বে ইউজ হয়েছে, তাই এইটা কখনো কখনো কম্পাউন্ড নাউন এবং কখনো কখনো ফ্রেজের মতো আচরণ করবে। তাই লিখছি সব নমিনাল কম্পাউন্ডই ফ্রেজ, বাট সব ফ্রেজ নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন না। এই হচ্ছে, আর এই জায়গায় এটাই আমরা একটা এক্সপ্লেনেশন ছিল যে দা হচ্ছে আর্টিকেল, বিউটি হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রেপোজিশন, গার্লস হচ্ছে নাউন। এই জায়গাটাই এই অফ প্রেপোজিশনের আগে যে নাউনটা আছে সেইটা অনুযায়ী এখানে ভার্ব ইউজ হয়েছে। এখানে গার্লস অনুযায়ী আর ইউজ হওয়ার কথা ছিল মনে হচ্ছিল, কিন্তু না, সেইটা হচ্ছে এই কাপল অফ ওয়ার্ডসে এই কয়েকটা শব্দে হচ্ছে যে প্রিপোজিশনের পূর্বে সাধারণত হেড ওয়ার্ড হয়। সো এই প্রিপোজিশনের পূর্বের নাউনটা হেড ওয়ার্ড হইছে, পরের নাউনটা হেড ওয়ার্ড হয় নাই। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ইউ আর অল কানেক্টেড টু ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক। আমরা 2-12-24 আছি। আমরা, তুমি, তোমরা, তোরা, আমরা সবাই ইংরেজি গ্রামার চর্চা করছি, ইংরেজি ভাষা চর্চা করছি। আমরা ইংরেজিতে দক্ষ হতে চাই, একাডেমিক, এইচএসসি, অ্যাডমিশন এবং আমাদের ফিউচার ক্যারিয়ারে আমরা সবাই দক্ষ হতে চাই।
আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমি সবার জন্য দোয়া করছি যে এই ধরনের ক্লাসগুলো প্রয়োজনে থেমে থেমে প্রথম থেকে 2-3 বার দেখে, তারপরে 3 দিন পর, 7 দিন পর, 21 দিন পর, 1 মাস পর, এইভাবে আরো 4-5 বার টার্গেট করে দেখে শেয়ার করে নিজের টাইম লাইনে বা নিজের গোপন কোনো ফোল্ডারে ডাউনলোড করে কোথাও রেখে যেভাবে ইচ্ছা সংরক্ষণ করে, বা আমি পিকচার দেই বা স্ক্রিনশট মেরে এই টপিকস গুলো ধরে ধরে আমি 41টা ক্লাস নিয়ে ফেলেছি। এগুলো সব বিশ্বজয়ের প্যারাতে এবং ফেসবুকে, আমার পার্সোনাল ফেসবুকে পাওয়া যাবে। এগুলো আলাদা আলাদা ভাবে চর্চা করতে হবে, একসঙ্গে চর্চা করতে হবে, এবং এগুলা সামগ্রিকভাবে ইংরেজি গ্রামার শেখার জন্য, ইংরেজি গ্রামারে দক্ষ হওয়ার জন্য আমাদের সবার লাগবে, আবশ্যক, মাস্ট। এগুলাকে বিরক্তির চোখে না দেখে স্টেপ বাই স্টেপ যদি আমরা শেখা শুরু করি, আমাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ জেনারেশন কিন্তু অনেক এগিয়ে গেছে। আমাদের যারা খুব কাছাকাছি জায়গায় আছে তারা না থাকলেও, যারা মোস্ট জুনিয়র, তারা কিন্তু অনেক ভালোভাবে গ্রামার শিখছে মোস্ট সিনিয়রদের হাত ধরে ধরে। So একটা গ্যাপ জেনারেশন তৈরি হবে যারা আজীবনে ইংরেজিতে দুর্বল থেকে যাবে। কিন্তু যারা আমরা ইংরেজিতে দুর্বল থেকে যাব, তারা চেষ্টা করব আমাদের উপরে যে ছাত্রছাত্রীরা নির্ভর করে এখন তাদের শিক্ষা জীবন অতিক্রম করছে, তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি যে কোনোভাবে, তারা ইংরেজিতে দক্ষ হোক, এটাই চাই। সব আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে ধারাবাহিক যে কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।